গত সিজনের প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি? অন পেপারে চেলসি রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও যেহেতু টুর্নামেন্টটার নাম চ্যাম্পিয়ন্স লিগ এবং টিমটার নাম রিয়াল মাদ্রিদ, পুনরাবৃত্তির সম্ভাবনা থাকলেও প্রতিশোধের সম্ভাবনাটাকেও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে রাউন্ড অফ 16-এ পিএসজির মতো অ্যাপারেন্টলি মাইটি টিমের এগেইনস্টে রিয়াল মাদ্রিদ যে অসাধারণ কামব্যাকটা করলো, সেখান থেকে রিয়াল মাদ্রিদ সমর্থকরা একটু আশা 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 নিতেই পারে। কিন্তু অন্যদিকে সেই ম্যাচের পর থেকে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের যে হতশ্রী অবস্থা, তাতে অ্যাকচুয়ালি আশার চেয়ে হতাশাতে ডুবে যাওয়ার সম্ভাবনাটাই আজকে বেশি। তো এই আশা দুরাশার দোলাচলের মধ্যেই আজকের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজকে আমরা মুখোমুখি হতে যাচ্ছি চেলসির, এবং আজকের ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ। যদিও এই মুহূর্তে এই সিজন থেকে চ্যাম্পিয়ন্স লিগের যে ফরম্যাট, তাতে অ্যাকচুয়ালি হোম অ্যাওয়েটা কোনো ম্যাটার বিয়ার করে না। তারপরেও অবশ্যই অ্যাওয়ে ম্যাচ থেকে যদি আমরা কোনো অর্জন নিয়ে আসতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য একটা মোরাল বুস্ট হতে যাবে। তো এরকম একটা ম্যাচে আমার সাথে উপস্থিত হয়েছেন পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের দুই অফিসিয়াল মেম্বার মোহতাসিন, মাহমুদ, আসিফ এবং আবরার উলসি। দুজনকে কি খবর? চলতেছে। গুড ইভিনিং। ম্যাচের পরে কি হয় সেটা আসলে দেখার বিষয়। আচ্ছা, একটু ভিন্ন প্রশ্ন দিয়ে শুরু করি, ম্যাচের বাইরের প্রশ্ন। এটা হচ্ছে 2014 বিশ্বকাপটা আমাদের অনেকেরই স্মৃতির একটা বড় অংশ জুড়ে আছে। রোজা ছিল, আমরা তারাবি পড়ে এসে খেলা দেখতে বসতাম, দেন খেলা শেষ করে সেহরি করে ঘুম, এর মাঝখানে অনেক ব্যস্ততা। তো অনেক দিন পরে সেরকম একটা ফিল আমরা আবার পাচ্ছি। তো কে কিভাবে উপভোগ করছো? আসিফ, তোমাকে দিয়ে শুরু করি। না, 2014 ওয়ার্ল্ড কাপের পুরা ইয়াটাই অন্যরকম ছিল। সেই ব্রাজিলের বিশ্বকাপ টিমগুলো ভালো খেলতেছিল, এবং যেটা বললেন আর কি, সেরির ঠিক আগে ম্যাচগুলো শেষ হইতো এবং দেখা যেত যে আমরা সেরি খেতে খেতেও কিছু ম্যাচ দেখতেছি। তো এইরকম আর পরবর্তীতে রোজা যেভাবে আগায় গেল, সো সেরির সাথে আবার বিশ্বকাপের যে ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা আমাদের জীবদ্দশা নাও হতে পারে। না, হবে হয়তো 30 বছর বেঁচে থাকবো আশা করি। সেটাই অনেক দূরের বিষয় সেটা। Well, it was exciting for Madrid fans because our almost player Cruz and James, they were playing so good. Cruz was vital in Germany's success and James was scoring screamers. And I was excited to see both Germany and Colombia. And ম্যাচগুলো অবশ্যই ভালো ছিল। and 2010 ওয়ার্ল্ড কাপে আই থিঙ্ক অনেক কম গোল হইতো। ওয়ার্ল্ড কাপ জেতা টিম প্রতি ম্যাচ একটা গোল দিয়ে দিচ্ছে, লাইক উই ডিড উইন দ্য লিগ আফটার কোভিড। তো ওইগুলোর থেকে অবশ্যই ডেফিনেটলি স্টেপ অ্যাহেড। আর ব্রাজিল অ্যাকচুয়ালি অনেক ভালো খেলতেছিল, হাইপ, বাট আই নো যে ব্রাজিল একটা ভালো ধরা খাবে। এন্ড আর্জেন্টিনাও ধরা খাইতেও খায় নাই নেদারল্যান্ডের সাথে। নেদারল্যান্ড ওয়াজ প্লেইং সো গুড, and Louis van Gaal, who became a joke afterwards, like he did a great job. So আসলে it was a very exciting World Cup, and we said it time at that time personally, like I had ample free time. I was watching Hunter x Hunter and lots of anime, playing video games, and then watching the World Cup games and sleeping all day. It was so good. Like those golden days are not coming back because I'm so fatigued after office and freelance bullshit all day. Like you can see in every podcast I look so tired. I was twice energetic back then. আসলে ওই সময়টার ফিলিংটা অন্যরকম ছিল। বিশেষ করে আমি বলছি, আমরা তো মোটামুটি ভার্সিটি তখন মাত্র ফার্স্ট ইয়ারে, একেবারেই বলা যায় যে ফ্রেশ ব্লাড। ভার্সিটির লাইফে
প্রথম বিশ্বকাপ দেখছি, মানে এই এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি অন্যরকম ছিল, বিশেষ করে ক্যাম্পাসের মধ্যে হই হুল্লা করে খেলাগুলা দেখা, খেলা শেষ করে হচ্ছে আবার সেরি করা, মানে এবং এর মাঝখানে হচ্ছে নানান রকমের ঝগড়া, কথা কাটাকাটি, মানে অন্যরকম একটা ওয়ার্ল্ড কাপ ছিল। ইভেন তো আমার পার্সোনাল পিক আপ বলতে গেলে 2010 ওয়ার্ল্ড কাপটা আমার স্মৃতিতে অন্যরকম একটা জায়গা জড়ে থাকবে। আই ডোন্ট নো, কোনো একটা কারণে সেই ওয়ার্ল্ড কাপটা আমার এখনো অনেক ভালো লাগে। বাট আমি এক্সাইটমেন্টের কথা বললে অবশ্যই 2014 ইজ সামথিং এলস। আর And স্পেশালি আমি after La Decima, the excitement for football was on another level, on right at another that level, time. right, right. Especially Yeah. at the beginning of university life, we still had the blood boiling fact for football, and we just won the Decima, and we're excited because this squad had like enough gas in them to dominate for a couple more years, and we actually did. So it was Yeah. extremely exciting at that time. I miss those days. I'm sorry to say, but I don't find that same excitement anymore for Real Madrid right now. Maybe I will one day if we build Galactico 3.0. But you won't get back your those days again, so you No. won't be. Yeah. এনিওয়েজ, আজকের ম্যাচের দিকে আসি। চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু, এবং রিগার্ডলেস আওয়ার রিসেন্ট পারফরমেন্স, আজকের ম্যাচ থেকে এক্সপেকটেশন কি? আগে এক্সপেকটেশন দিয়ে শুরু করি, পরে ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে আসি। আসিফ। এক্সপেকটেশন বলতে ভাই আমার যেটা মনে হচ্ছে, যেহেতু অ্যাওয়ে গোলের রুল উঠাই দিছে ইউসিএল থেকে, তো সেই ক্ষেত্রে ওই আমরা পিএসজি যে ম্যাচটা খেলছি ফার্স্ট লেগে, উই সেট ব্যাক, আমরা এরকম বাস পার্ক করে খেলছি কখনো আমার আমার নজরে আসে নাই। মানে যে কোনো কোচই হোক, আমরা এমন অনেক কোচের সাথে খেলছি, নন এক্সিস্টেন্ট মিড নিয়েও খেলছে, বাট বাস পার্ক করা রিয়াল মাদ্রিদ আমি দেখি নাই হয়তো বা। সো ওইরকম কিছুটা এক্সপেকটেশন আছে, বাট আমার মনে হচ্ছে আমরা ড্রয়ের জন্য খেলতেছি ফর শিওর। এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে যে পিএসজি ম্যাচে যেমন আমরা ড্রয়ের জন্য খেলে লাস্টে একটা গোল খেয়ে হেরে গেছিলাম। সো এরকম আমার এক্সপেকটেশন ড্র অথবা চেলসি জিতবে। আমার মাদ্রিদের জয়ের সম্ভাবনা আমার কাছে খুবই ক্ষীণ লাগতেছে। তুলসী। I think we lack the desire, even though we say যে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে গেলে we find the extra gear, but it's not the case anymore. আর পিএসজি ম্যাচে লাইক অনেক মানে আমাদের উইকনেসটা ওভারশ্যাডো হয়ে যায় বিকজ অফ দ্য সাবস্টিটিউশন, বেনজেমাস ফর্ম অ্যান্ড দ্য ক্রাউড ফ্যাক্টর। অ্যান্ড আমাদের এটা মনে রাখতে হবে যে চেলসি ইজ নট দ্যাট সেম টিম, দে আর দ্য চ্যাম্পিয়ন্স। সো ওরা আসলে ক্রাউডের বুকে ভেঙে পড়বে বার্নাবিউতে, সেই জন্য আমরা ওদের মাঠে গিয়ে ড্র করে এসে একেবারে উড়াই দিব। That's not going to happen because Tuchel is like 10 times better tactician than Pochettino. Maybe I've said it too much, but yeah, his tactics always proved that. His tactics against Zidane and against Guardiola. So আসলে মানে ড্র করে আসবো এই আশা নিয়ে খেলাটা খুবই বড় বোকামি। মানে if Ancelotti is setting up for draw, then it's a big mistake. Like we have to fight for win. আমি অ্যাওয়ে ম্যাচে আমার মনে আছে লাইক নাপোলির সাথে একটা অ্যাওয়ে ম্যাচে জিদান লাইক যে লাইন আপে নামছিল, উই ওয়ার আহেড 3-1। সো আমরা যেভাবে খেলতেছিলাম প্রথমে একটা গোল খাই, বাট উই স্টিল স্কোরড লাইক 3 গোলস অ্যাগেইন। দুইটা রামোসের হেড ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই ম্যাচে আমরা মনে হচ্ছিল যে ড্রয়ের জন্য খেলতেছি, বাট উই স্টিল ফাউন্ড গোলস। কিন্তু আনচেলত্তি আসলে যে ম্যাচগুলো ড্রয়ের জন্য খেলে বা মনে হয় উই আর সিটিং ব্যাক, ওই ম্যাচগুলো আমাদের গোলের কোনো ডিজায়ারই আমি দেখি না। মনে হয় যে না, উই ডোন্ট হ্যাভ দ্য সেম ডিজায়ার ফর চ্যাম্পিয়ন্স লিগ এনিমোর। এবং লাস্ট ইয়ার চেলসির সাথে সেম অ্যাটিটিউডটা দেখছি, বাট দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট কেস। প্লেয়ার্স ওয়ার সো ফ্যাটিগড, দে ওয়ার টায়ার্ড অ্যান্ড উই হ্যাড সো মেনি ইনজুরিজ। ভিনিসিয়াস ওয়াজ নোওয়্যার নিয়ার হিজ কারেন্ট ফর্ম। তো ওই অ্যাটিটিউড নিয়ে যদি আসলে খেলি, দ্যাটস গোয়িং টু বি সো ডিসঅ্যাপয়েন্টিং। আর আসলে চেলসির লাইন আপের উইকনেস, সেগুলো নিয়ে পরে কথা বলবোই। আমরা যদি এটার অ্যাডভান্টেজ নিতে না পারি আজকে, মানে ইটস গোয়িং টু কস্ট আস অ্যাট বার্নাবিউ ফর শিওর। তো আজকে শেষ মুহূর্তে আমাদের হেড কোচের ইনক্লুশন স্কোয়াডে, এটা কি আদৌ আমাদেরকে কোনো হেল্প করবে তুলসী? No, it's not going to help unless he can like improvise the situation after second half. Like if we are behind by 1 goal or even 2 goals, and then if he can improvise after second half, if he can bring some good substitution, I don't know, then it will help. Otherwise, if he's going to do the same thing again after 90 plus 4 minutes, then no, without his inclusion I think we are better off. I'm sorry, but maybe it will sound a bit pessimistic.
যেই কাজটা আনচেলত্তি তার এন্টায়ার ক্যারিয়ারে কোনোদিন করে নাই, আজকে আউট অফ নো হায়ার এই কাজটা করে বসবে, Nah, এত he বেশি did অপটিমিস্টিক against আমি হতে পারছি he না। did against PSG at home. Like when he had his back against the wall, like he know his job was on the line, so he had to bring someone. রক বটম হিট ওকে, করলে আর কি মানুষের Yeah, ইয়াটা but আজকে ওটা I don't think ওটা করবে. I don't think half time এর আগে we are going to trail by 2 goals. এতটা খারাপ অবস্থা হবে না। হ্যাঁ, তো তাই না হইলে এটা করবে না। আচ্ছা আসিফ, চেলসির কোন জিনিসটা আমাদেরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করতে পারে বলে মনে হয়? সেটা তো মানে মিডফিল্ড ব্যাটলটাই হওয়া উচিত। আর যেটা দুই উইং এর যে ইয়াটা, ওরা যেহেতু 3-4-3 খেলতেছে, আমাদের দুই উইং ব্যাকের অবস্থা, মেন্ডির অবস্থা তাও মোটামুটি ডিফেন্সিভলি গুড, বাট রাইটের অবস্থা তো আসলে খুব বেশি ভালো না। দেখা যাবে যে আমরা পিএসজি ম্যাচে দেখতে পাইছি যে আসলে কারবাহালের অবস্থা কিরকম যাচ্ছে তাই হয়ে গেছে। চেলসির হয়তোবা এমবাপ্পের মতো স্পিডি প্লেয়ার নেই, দেন এগেইন দে হ্যাভ স্পিডি প্লেয়ার লাইক ওই পাশে রিস জেমস Pulisic, আছে, পুলিসিচ পুলিশিচ। আছে। তো ওরা তো আসলে কারভাহালের উপর আসলে চড়া হবে, বিকজ দে নো আওয়ার উইকনেস। সো ওই দিক দিয়ে তারা অ্যাটাকে যাবে। আর মিডফিল্ডের যে ব্যাটেল, সেই ক্ষেত্রে আবারও যেহেতু আজকে যদি ফোরম্যান মিড যেহেতু খেলাচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তোবা রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ব্যাটেলটা যদি জিততে পারে, সেই ক্ষেত্রে চেলসির কিছু মানে আমরা সেই ক্ষেত্রে গোল স্কোর করার দিকে মানে অগ্রসর হতে পারি। উলসির কাছে সেম প্রশ্নটা নিয়ে আসি যে চেলসির ঠিক কোন কোন জিনিস আমাদেরকে ভোগাতে পারে, একটু এক্সটেন্ড করি আরেকটা বার দিয়ে, আমরা কোন কোন জায়গায় চেলসিকে ভোগাতে পারি? like first of all, Chelsea through balls, like they were so good with through balls. We used to do that when we had Xabi Alonso. তো somehow ওরা হচ্ছে কান্তে জর্জিনিওকে দিয়ে ওসব থ্রু বল বের করে they find Kai Havertz and ইভেন রুডিগার। Pulisic. হ্যাঁ, ইভেন রুডিগার, লাইক ওদের পিছন থেকে বল প্লেইং, যেটা লাইক আমরা লাইক উই আর গোয়িং টু প্রেস হেভি by overcrowding the midfield with 4 midfielders, like we are going to play for probably 4-4-2 flat. তখনই হচ্ছে ওই থ্রু বল দিয়ে like they are going to find us behind, like তো ওটা খুব ভয়ঙ্কর হবে। সেটা লাস্ট ইয়ারেও ওইভাবেই গোল খাইছে, লাস্ট সেমিফাইনাল যেটাতে গোল খাইলাম। স্পেশালি আই থিঙ্ক পুলিসিচেরই একটা গোল ছিল সেম ওয়েতে। ওই জিনিসটা হ্যাঁ, আমাদেরকে আবার ভোগাবে, because if you are pressing with a high line, definitely you are going to press with high line, and that's going to cost you those through balls. আর ওদের আরেকটা যেটা স্ট্রেংথ থাকবে, যেটা অলরেডি আসিফ বলল, ওদের ফুল ব্যাকস, they are going to cost us a lot. ওদের ফুল ব্যাকস দুইজন, they are definitely better than both our full backs. মেন্ডের ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে কোশ্চেন নাই, বাট his offensive ability like makes me question his footballing উলসি brain. তোমার আনসারে স্ক্রিনে থাকা কমেন্টটাও ইনক্লুড করো। কেসিএমকে এক কান্তে আজও সেই মিট, চেলসির ক্ষিপ্রতাকে কেসিএম সামাল দিতে পারবে। হ্যাঁ, পরের পয়েন্টে আসি, চেলসির কি কি উইকনেস, লাইক we have the midfield advantage, 4-man midfield against their double pivot. তো আমরা যদি somehow ওদের ফুলব্যাক গুলাকে আটকাতে পারি, I don't know, then we can overcrowd their midfield and that's going to give us an advantage. এখন আমি জানি না আসলে আনচেলত্তি এটা দেখতেছে নাকি, যেটা আমি দেখতেছি, I don't play FIFA anymore, so আমি আসলে মানে জানি না if Ancelotti can see this, but with 4-4-2 flat you can break this Chelsea formation. এটা তো ডেফিনেটলি পসিবল, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যখন কাসেমিরোকে বিল্ড ফ্রম দা ব্যাকের দায়িত্বটা দেওয়া হবে, লাইক সে হচ্ছে বল ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা নিবে, তখন সেটা আদৌ কতটা কাজে লাগবে? প্রোভাইডেড দ্যাট চেলসির যেই ফ্রন্ট থ্রি আছে তারা কিন্তু প্রেসিং এ যথেষ্ট এক্সপার্ট, এবং এই সিজনে বহুবার দেখা গিয়েছে যে অপোনেন্টের ডিফেন্সকে তারা খুব হাইলি প্রেস করে বল নিয়ে হচ্ছে মানে ইনস্ট্যান্ট কাউন্টারে চলে গিয়েছে। এই জিনিসটা যদি আজকে ক্যাসেমিরো, ইভেন দো আমরা যদি মিডফিল্ড ওভারলোড করতে পারি, দ্যাট উইল বি গ্রেট ফর আস, বাট ক্যাসেমিরোকে যদি বল ডিস্ট্রিবিউশন মানে ব্যাক থেকে বল ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা দেওয়া যায়, সেটা আলটিমেটলি বুমেরাং না, হওয়ার ওই একটা দুটা জিনিস। জায়গায় they will try to hurt us with through balls or with counters. তো আমরা প্রেস করতে গেলে মোটামুটি ধরা খাবো, সো আমাদের প্রেসটা ওইভাবে করতে হবে। আসলে আনচেলত্তির প্রেসিং তো আসলে মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং সোফার, মানে কোথায় জিদানের প্রেসিং, মরিনোর প্রেসিং, আর কোথায় আনচেলত্তির প্রেসিং। সো ইভেন ইসকোকে দিয়ে জিদান কি প্রেসিং করে, তো সো দোজ গোল্ডেন ডেজ। তো আসলে এখন আমরা প্রেসিং করতে গিয়ে যদি কাউন্টারে গোল খাই, থ্রু বলে গোল খাই, মানে এটা আসলে কিছু করার নাই, এটা ইনএভিটেবল। আর ওদের যেটা মানে ওদের ফুল ব্যাক এবং মানে ডিফেন্সে 3 জন থাকার কারণে আমরা যদি ক্রসেন ইনশাল্লাহ খেলাইতে যাই, সেটাও সম্ভব না, ইম্পসিবল।
আচ্ছা এন্ড অলসো আসিফের এট কাছে দ্যাট যে ওদের ডিফেন্ডারের হাইট গুলো যে পরিমাণ, Yeah. আমরা আসলে হুম, হেডে যদি করতেও যাই সেটা সম্ভব মানে হবে না। ক্রস এন্ড ইনশাআল্লাহ ডিফিকাল্ট উইদাউট সেট পিসেস। এমন না যে এরিয়ালে মানে ক্রসে মাদ্রিদে খুব ভালো এই সিজনে, খুব ভালো এমন না যে এরিয়ালেও ভালো। সো যদিও আলটিমেটলি মানে এই 5% চান্স থাকতো, সেটা ওদের লম্বা ডিফেন্ডাররা কাট অফ করে দিচ্ছে। রাইট, মানে এক্সেপ্ট মানে যদি বেনজেমা কোনোভাবে কোনো একটা বল কানেক্ট করে ফেলতে পারে, বাট এটা হচ্ছে মানে প্রবাবিলিটির হিসাবে এত নেগলিজিবল একটা ফিগার যে এটা অ্যাকচুয়ালি আউট অফ কনটেক্সট রাখাটাই বেটার। তো যাই হোক, আমি আজকে রোডিগারের সাথে ধাক্কা খেয়ে ভিনিসিয়াস কয়বার গড়াগড়ি খাবে সেটা হচ্ছে বিষয়। আচ্ছা এই আচ্ছা আসিফ, তোমার কাছে আসি। হ্যাজার্ডকে নিয়ে আর আসলে ডিসকাশন করার মানে হয় না, বাট স্টিল একটা কোশ্চেন আবারও করতে হচ্ছে যে হ্যাজার্ড কি মানে আসলেই কোনো চান্স ডিজার্ভ করে না, মানে কমপ্লিটলি তাকে আউট অফ দ্য বক্স হিসেবে রাখতে হবে? বাট এখন তো আসলে সে ফিটই না, সো এই কোশ্চেনটা ইনভ্যালিড হয়ে গেছে। মানে যখন সে ফিট ছিল তখন যে যতটুকু ভ্যালিড ছিল, সো এখন সে আবার আউট হয়ে না, গেছে। কারণ হচ্ছে আমি কোশ্চেনটা নিয়ে আসলাম এই কারণে, আমাদের রাইট সাইডে যে পরিমাণ মানে ডেড সিচুয়েশন, এখানে হ্যাজার্ড কে মানে আমি জানি না তোমাদের কার কি মনে হয়, বাট আমার কাছে স্টিল মনে হয় ইনজুর্ড হ্যাজার্ড উইল পারফর্ম বেটার দেন ফিট অ্যাসেনসিও, এন্ড সো অ্যাজ গ্যারেথ বেল। এন্ড মানে কনসিডারিং হিজ ইন্টারন্যাশনাল ফর্ম, গ্যারেথ বেলকে কি মানে কোনোভাবেই স্কোয়াডে ইনক্লুড করা যায় না? এখন ভাই মানে ইফ এন্ড বাট দিয়ে তো মাদ্রিদে হয় না। মানে মাদ্রিদে হচ্ছে একবার ব্ল্যাক লিস্টেড হইলে তারা চান্স পাইতেছে না, এটা আসলে আসলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখান লাগবে না। লাইক বেল এই সিজনে একটা ম্যাচ ভিয়ারিয়ালের সাথে নামলো, হি প্লেড গুড, কিছু শট ছিল, বাট দেন अगेन হি ইজ ডিসঅ্যাপিয়ার্ড। তারপরে এরপরে আবার হচ্ছে আমাদের যে বাইরের প্লেয়ার গুলো, মানে নন স্প্যানিশ প্লেয়ারদের যে পরিমাণ বুলি করা হয় স্প্যানিশ মিডিয়া দ্বারা, তো তারা আসলে ওই কিছু মোটিভেশন যে আছে যে টিমের প্রতি, বেইল যেমন ইন্টারন্যাশনাল পারফর্ম করে স্প্যানিশ মিডিয়া গুলোর প্রতি ডিগ নিতে কখনোই পিছপা হয় না, সে অলওয়েজ একটা করে ডিগ নিচ্ছে। সেই ক্ষেত্রে অ্যাসেনসিওর ক্ষেত্রে কিন্তু আপনি ট্রলি দেখবেন না। অ্যাসেনসিও ইজ লাইক No. আসলাম, দেখলাম একটা ওয়ান্ডার গোল দিলাম এন্ড পিপল আর লাইক ও মাই গড হি ইজ লাইক কিছু একটা। সো এরপরে আবার ওই একই অবস্থা। আর রদ্রিগোর দিকে তাকান, মাঝে মাঝে লিগে তো গোলের কোনো নামগন্ধই নাই, ইউসিএল এ হয়তো বা কিছু গোল পাচ্ছে। সো যে স্প্যানিশ প্লেয়ার আর ব্রাজিলিয়ান প্লেয়াররা যেরকম প্রোটেক্টেড, নন স্প্যানিশ প্লেয়ার গুলো বাকি যারা আছে তারা তো ওইভাবে কোনো মানে স্কোপই পাইতেছে না, যে তারা চান্স তো পাচ্ছে না, আবার হচ্ছে স্কেপগোটও হচ্ছে যে ওরা না খেলেই হচ্ছে দোষী। সো বেলকে যে যে পারফরমেন্স করে আসলো সেই ইউরো কোয়ালিফায়ারে, তো সেই ক্ষেত্রে তো চান্স ডিজার্ভ করে, বাট দিবে তো না। এবং প্রিভিয়াস সিনিয়রেও অ্যানচেলতির সাথে কিছু ঝামেলা ছিল, তো সেই ক্ষেত্রে অ্যানচেলতিকে যেতে হয়। সো সব মিলে আবার বেলের কিছু আউট অফ দ্য ফিল্ড অ্যাটিটিউড, মাদ্রিদের এগেইনস্টে অনেক উল্টাপাল্টা কিছু বলছে। সো সব মিলে আসলে বেল রে আর মনে হয় না মাদ্রিদের জার্সিতে, এবং আমরা মোটামুটি যারা আছি সবাই চাই বেল অফলোড হোক। সো আসলে এখন হচ্ছে আমাদের কাছে বেল যতই ভালো খেলুক, সে আমাদের কাছে এখন একটা হোয়াইট এলিফ্যান্ট, সেটা হ্যাজার্ডও। সো এইসব দিক মিলে আসলে চান্স ডিজার্ভ করলে আসলে আমাদের কোচ খেলাবে না, এটা বেল যে স্টার্ট করবে না এটা জিদান কোচ থাকলেও আসলে করতো না, সেটা হচ্ছে সত্য কথা এটাই। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আসি, যে সেটা হচ্ছে ঠিক যদি আজকের ম্যাচ মাদ্রিদের জিততে হয়, সেক্ষেত্রে আজকে মাদ্রিদের এন্ড থেকে কি ফ্যাক্টর কি হতে পারে? এনি প্লেয়ার, এনি ট্যাকটিক্স, এনিথিং, হোয়াট ডু ইউ থিংক আসিফ? মাদ্রিদের কি ফ্যাক্টর তো আসলে ওই সামনে একজন আর পিছনে একজন, এটাই হয়ে আসতেছে ফর দ্য হোল সিজন। আর মাঝে মাঝে কিছু ম্যাচে বেশি আছে। সো বেনজেমা আর কোর্তোয়া তার প্রিভিয়াস টিমের এগেইনস্টে খেলতেছে। সো কোর্তোয়া এই সিজনে যে পরিমাণ পারফরমেন্স দিতেছে, তো সেই কোর্তোয়ার উপরে কি ফ্যাক্টর যে সে কিরকম পারফর্ম করতেছে। আর বেনজেমা তো আমাদের টালিসম্যান, আর কোনো আসলে আমাদের গোল বের করার উৎস বেনজেমা আর ভিনিসিয়াস ছাড়া আমাদের মিড থেকেও সেভাবে গোল আসতেছে না। তো এই দুইজনের বা ভিনিসিয়াসের কথা যদি বলা হয়। আচ্ছা, তাহলে আমি ম্যান চেঞ্জ করে আমি ট্যাকটিক্যাল দিক থেকে আসি। ট্যাকটিক্যাল ঠিক কি চেঞ্জ করলে এই চেলসিকে বিট করা পসিবল উলসি? Include প্রোভাইডেড Camavinga. দ্যাটস ইট। Include Camavinga instead of Casemiro maybe. আর মেবি But আমার favorite lineup হচ্ছে যদি double pivot করা যেত Valverde and Camavinga, that would be so awesome. Like I think that double pivot worked very well against Chelsea in the final minutes.
বাট আসলে কামাভিঙ্গাকে এখন ইনক্লুড করার মানে কনফিডেন্টলি ইনক্লুড করার সিচুয়েশনটা আসলে নাই, বা ওয়েল হ্যাঁ ক্রুজকে রিপ্লেস করো, মানে কামাকে দিয়ে ক্রুজকে রিপ্লেস করাও যাইতো। আসলে এখন ওই কনফিডেন্সটা কি কামাভিঙ্গার আছে যে এরকম একটা ম্যাচে নেমে উড়ায় দিবে? লাইক উই স ভাস্কোজ ডুইং দিস ওয়েল in the মানে UCL আসলে final মানে because Vasquez that had this confidence. এখন কামাভিঙ্গার পুরো সিজন কামাভিঙ্গা কত মিনিট খেলছে, তার কি সেই কনফিডেন্সটা আছে যে এরকম একটা ম্যাচে স্টার্টিং লাইন আপে নেমেই একদম ফাটায় দিবে, লাইক হি ইজ গোইং টু প্লে at his absolute best? সেটা নিয়ে আমার ডাউট আছে, তো সেটা নিয়ে আনচেলত্তিও ডাউট আছে, and Ancelotti has to be blamed for that. But that would be fantastic if we had a double pivot of Valverde and Camavinga. That would be key to beat Chelsea. বাট স্টিল মানে এই সিজনে কামাভিঙ্গা যতগুলা ম্যাচ স্টার্ট করেছে বা যতগুলা মিনিট খেলেছে এন্ড সে যতটুকু ম্যাচিউরিটি শো করেছে, আই ডোন্ট থিঙ্ক কামাভিঙ্গাকে যদি এই চান্সটা দেওয়া হতো সে এই চ্যালেঞ্জটা নিতে মানে বিন্দু মাত্র হেসিটেট ফিল করতো বা কোনো ধরনের ফিয়ারের মধ্যে থাকতো। লাইক ইভেন আমাদের একটা ম্যাচ আমার এই মুহূর্তে অপোনেন্ট মনে পড়ছে না, মাদ্রিদ মানে কমপ্লিটলি হচ্ছে আউট মানে ক্লুলেস ছিল, দেন এট সাডেন মোমেন্ট কামাভিঙ্গার একটা শটে মানে পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল। পরে লুকা মদ্রিচ আরেকটা গোল করেছিল ওই হাফেই। আমার এই মুহূর্তে ঠিক I অপোনেন্টের think নামটা it was মনে পড়ছে against না, বাট Mallorca. মেবি মেবি আমার এই মুহূর্তে অপোনেন্টের নামটা মনে পড়ছে না। এনিওয়েজ, তো এই যে মানে নর্মালি দেখা যায় যে এরকম লং রেঞ্জের শট গুলা ইউজুয়ালি লাইক ইয়াং মিডফিল্ডারদের মধ্যে আমি এই টেন্ডেন্সিটা খুব কম দেখি। লাইক অ্যাটাকাররা নেয় সেটা, অ্যাটাকাররা ওয়ান্ডার গোল দেওয়ার ট্রাই করে, বাট ইয়াং মিডফিল্ডারদের মধ্যে ইউজুয়ালি যে টেন্ডেন্সি থাকে সেটা হচ্ছে যে ম্যাচে ইম্প্যাক্ট ফেলা, কিন্তু এরকম ভাবে হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়ে ম্যাচে ইম্প্যাক্ট ফেলা, এই অডাসিটি যে দেখাতে পারে এরকম একজন প্লেয়ারের উপরে নো ম্যাটার হাউ বিগ দ্য ম্যাচ ইজ একটা বাজি খেলাই যায়। বাট এগেইন কার্লো আনচেলত্তির প্র্যাকটিসে বাজি বলে কোনো কিছু নাই, তার মুখস্থ একাদশ রেগুলারলি খেলবে, সো ভালভার্দে স্কোয়াডে আছে, এটাই আমার কাছে অনেক কিছু। আচ্ছা, আসিফের কাছে আবার একটু ব্যাক করি। কনসিডারিং আওয়ার স্টার্টিং 11, মাদ্রিদ কোন ফরমেশনে খেলবে অনতে পারে সেটা পরের বিষয়। আমি জাস্ট তোমার কাছে কোশ্চেনটা হচ্ছে কোন ফরমেশনে মাদ্রিদের খেলা উচিত? আমার মনে হয় উচি ভাই যেটা বললো 4-4-2 ফ্ল্যাটই খেলা উচিত, আমাদের মিডফিল্ড ওভার ক্রাউড করে, যেটা আসলে গতবার চেলসির সাথে হারার মূল কারণটাই ছিল আমরা মিডফিল্ড আসলে ওদের সাথে কিছুই করতে পারি নাই। এক কান্তে আমাদের ওদের হাফ থেকে বল ক্যারি করে নিয়ে যাচ্ছে, আমাদের মিডফিল্ডারে কিছুই করতে পারতেছে না। তো এই বিষয়গুলো আসলে মানে আমাদের যে কেএমসি থেকে মুভ অন করা উচিত, তো সেই জিনিসগুলো আসলে অনেক এভিডেন্ট ছিল, বাট উই ডিডন্ট। এবং নেক্সট সিজনেও আর হয়তো একটু বা একটু একটু ইন্টারাপ্ট করি, সেক্ষেত্রে 4-4-2 ওয়াইডে যদি আমরা 4-4-2 ফ্ল্যাটে যদি আমরা খেলি, এক ওয়াইড মিডে ভালভার্দে খেললো, অন্য ওয়াইড মিডে কে খেলবে? ক্রুজ মেবি ওকে, লেফট এলসিএম এ তো ক্রুজ মোটামুটি ভালোই, বাট গিভেন দ্যাট ক্রুজের যে ফর্ম, সো সেই দিকে প্রায় এই সিজনের মোটামুটি I think if it was the case, I would put Modric on that wide midfield because he could run better than Kroos. ইয়া। ওকে। সো এবং আরেকটা বিষয় হচ্ছে ক্রুসের এই সিজনে প্রেসের এগেইনস্টে পারফরমেন্স খুব মারাত্মক ভাবে বাজে। তো কান্তে এবং আরেকজন হচ্ছে চেলসির আরেক মিডফিল্ডার হচ্ছে জর্জিনিও, এই দুইজনের প্রেসের এগেইনস্টে আমি ক্রুস এবং ক্যাসিমিরোকে আইসোলেটেড ভাবে ছেড়ে দেওয়া মানে এত বড় বাজি অ্যাকচুয়ালি খেলাটা উচিত হবে বলে মনে হয় না। সেই ক্ষেত্রে ক্রুজের ক্ষেত্রে আসলে কামাভিঙ্গা উড হ্যাভ বিন এ গুড অপশন। এক্স্যাক্টলি। সো আর আরো একটা বিষয় যেটা পয়েন্ট আউট করতে চাই যে ক্রুজের ইটস হাই টাইম যে ওর সেট পিস গুলো থেকে আসলে সরে আসা উচিত, বিকজ সেট পিস থেকে আসলে ভালো কোনো আউটপুট আসতেছে না, এবং ইটস বিন সো লং যে আমরা সেট পিস থেকে একটা গোল দিছি। সো আর 4-4-2 আবার যেটা বললেন বেলের দিকে যে বেলকে খেলাবে না, বাট যদি বেলকে খেলাইতো সেক্ষেত্রে বেল আর বেনজেমা ফ্রন্টে থেকে এলসিএম এ হয়তো আমরা ভিনিসিয়াসকে ট্রাই করতে পারতাম, যেহেতু সে তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটও বেশ ভালো, সো নিচেও আসলে সে আসতে পারতো, তো এইটা হইতে পারতো। বাট এই স্কোয়াডে আসলে ভালভার্দেকে রাইটে খেলাবে, যেহেতু আমাদের কারভালের ডিফেন্সের অবস্থা বেশ খারাপই, আবার কারভাল বেশ সামনে ওভারল্যাপ করে, সেই ক্ষেত্রে যে স্পেস গুলো আছে সেই স্পেস গুলো আসলে ভালভার্দে কিছুটা কভার আপ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি আমাদের অ্যাটাকে অপশন কমে যাওয়ার চান্স আছে? পাসিং অপশন কমে যাওয়ার চান্স? আমাদের অ্যাটাকে তো আসলে বাইনারি অপশনই একটাই, সেটা হইতেছে আমাদের বেনজেমা আর মাঝে মাঝে ভিনিসিয়াস, ওইটাই।
আর পাশ থেকে আসলে কারভালের ক্রসটাও মোটামুটি বক্সে আসে। তো মেন্ডি আসলে কি করে এটা আসলে কেউই ফিগার আউট করতে পারে নাই এই গত আচ্ছা যতদিন ধরে উলসি, যদি যদি মানে 4-4-2 তেই খেলা হয়, বাই এনি চান্স এরকম কি কোনো চান্স আছে যে এল ক্লাসিকের মতো আরেকটা বাজি লুকা মদ্রিচ একেবারে ফরওয়ার্ড রোলে খেলছে আর ভিনিসিয়াস ওয়াইড মিডে? No, this is not going to happen. But I would love to see like a 4-4-2 diamond with Luka Modric in that score role, in the front behind the strikers, and with Casemiro, Camavinga, and Valverde behind. But that's not going to happen as well. We know. So, but ওরকম একটা 4-4-2 diamond formation নিয়ে খেললে it would have been interesting. That's এবং another way to beat স্কোর Chelsea. রুলে মদ্রিচ উড হ্যাভ বিন সো গ্রেট। Yeah, ওই জন্য বললাম যে তখন চেলসির পাসিং লাইন বের করে চেলসিকে ব্রেক করা ইজিয়ার হতো। এবং ক্রোয়েশিয়াতে ও ওই রোলটাতেই খেলে, সো বেশ ইফেক্টিভ ওখান থেকে, কিন্তু এটা খেলাবে না ফর শিওর। And with পিছনে Casemiro, Camavinga, Valverde would have been very solid, I guess. যেটা আমরা দেখতেছি সেটা আনচেলটি দেখতেছে না। Why man? এই কোশ্চেনটার উত্তর মোটামুটি বিগত 15 বছর ধরে আমি খুঁজে আসতেছি, সো মানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি করে লাভ নাই। মানে হয়তো অনেকেরই আমি জানি না যে মানে ইউজুয়ালি আমি আমার আশেপাশে যেরকম দেখি যে বেশিরভাগ ফুটবল ফ্যানই মোটামুটি 2009-10 থেকে হচ্ছে রেগুলারলি ফুটবল খেলা দেখছে। এটা অ্যাকচুয়ালি তাদের দোষও না, বাংলাদেশে রেগুলারলি ফুটবল খেলা দেখার স্কোপটাই তৈরি হয়েছিল ওই সময় থেকে। এর আগে থেকে যারা ফুটবল রেগুলারলি, বিশেষ করে হচ্ছে লিগের ম্যাচগুলো রেগুলারলি দেখতে পেরেছিল তারা মোটামুটি লাকি। এর আগ পর্যন্ত বোধহয় এশিয়াতে তেমন একটা টেলিকাস্ট হতো না, অল্প দুই একটা জায়গায় হচ্ছে কেবল প্রোভাইডাররা নিজ গরজে হচ্ছে কিছু চ্যানেলে টেলিকাস্ট করতো। আমার এখনো মনে আছে যে 2005-6 সালের দিকে মিয়ানমারের একটা চ্যানেলে হচ্ছে লা লিগার খেলা দেখাতো, সেখান থেকে আমি দেখতাম। তো এই স্কোপটা অ্যাকচুয়ালি কতজনের ভাগ্যে ছিল সেটাও একটা বিশাল কোশ্চেন। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি ব্লেম করে লাভ নেই, বাট আনচেলত্তিকে যারা অনেক আগে থেকে দেখে আসতেছেন তারা মোটামুটি কম বেশি এই একটা জায়গাতেও মানে অভ্যস্ত। Well, this guy bottled a 3-0 lead against Rafa Benitez. For fuck's sake. Sorry. আচ্ছা আমি ওই প্রসঙ্গটা ছাড়া আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমাদের লা লিগা প্রসঙ্গে। আমরা এখনো পর্যন্ত মোটামুটি 9 পয়েন্টের একটা মার্জিনে আমাদের অ্যাজ ইউজুয়াল যেই রাইভাল তাদের থেকে এগিয়ে আছি। আর সিজনের শুরুতে আমরা বলে এসেছিলাম যে দে আর নো লঙ্গার আওয়ার রাইভালস, বাট ইভেনচুয়ালি দে কেম ব্যাক অ্যাজ আওয়ার রাইভালস। তো এখন আমাদের রাইভালদের সাথে যে 9 পয়েন্টের গ্যাপ, এই সিজনে বোধহয় ম্যাচ বাকি আছে 8টা। তো অনেকেই মোটামুটি কনফিডেন্ট যে এই 8 ম্যাচের মধ্যে হচ্ছে 9 পয়েন্টের লিড এটা হারানো নেক্সট টু ইম্পসিবল। সো আনচেলত্তি ইজ গোয়িং টু উইন হিজ 5th ভ্যারাইটি অফ লিগ টাইটেল। সরি টু সে, আমার স্মৃতি যদি ভুল না করে 2000-2001 সিজনে জুভেন্টাস নিয়ে সে নাপোলির এগেইনস্টে হচ্ছে দারুণ একটা মডেল করেছিল। লিগের 30 নাম্বার ম্যাচ পর্যন্ত সে পয়েন্ট টেবিলের শুরুতে। এন্ড তার চেয়ে হাস্যকর বিষয় হচ্ছে লাস্ট 3 ম্যাচে 5 পয়েন্টের গ্যাপ ছিল, সেখান থেকে আনচেলত্তির লিগ হারানোর রেকর্ড আছে। তো মানে সেই সব, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা মানে আনচেলত্তি মাস্টার ক্লাস নিয়ে হচ্ছে এত বেশি হাইট, জাস্ট থিঙ্ক একটা বিষয় শুধুমাত্র চিন্তা করলেই তো হয় যে আমাদের অনেকে বয়সের চোখ আনচেলত্তির কোচিং ক্যারিয়ার লম্বা। একটা মানে কোচের মোটামুটি 30-31 ইয়ার্স এর কোচিং ক্যারিয়ার। এই 30 বছরের কোচিং ক্যারিয়ারে তার লিগ টাইটেল মাত্র 4টা। দিস সাউন্ডস অফ এভরিথিং। এরপরে অ্যাকচুয়ালি মানে 4টা ডিফারেন্ট লিগ, কোন লিগে এবং সেই 4টার মধ্যে আরো 2টারে বলা যায় মানে চাষি লিগ 1, চাষি লিগ 2, মানে ওইখানে অ্যাকচুয়ালি কোনো কম্পিটিশন নাই। সো কম্পিটিটিভ লিগের মধ্যে বলা যায় তার চেলসি আর হচ্ছে জুভেন্টাসকে নিয়ে একটা শেষ। No, ইভেন AC মিলানকে নিয়ে একটা, সরি। তো যাই হোক, তো আর এইরকম একজন কোচের ট্যাকটিক্সের উপর মানে, এবং তার উপরে তার মানে ওই ওল্ড স্কুল কোচটা এখন মোটামুটি মানে আউট অফ ফুটবল কনটেক্সট রাইট নাও। এইরকম একজন কোচের উপরে এত ভরসা করে বোস্টফুলি বলা যে আমরা লিগ হারাবো না, এত কনফিডেন্স অ্যাকচুয়ালি আমি পাই না।
তোমরা কে কিভাবে দেখো আসিফকে দিয়ে শুরু করি? আর ইউ ওই যে, কনফিডেন্ট না? যেটা বললেন নেপোলির 3 ম্যাচে 5 পয়েন্ট লাগে, তো সেই কথা ধরেই বলি যে 4 ম্যাচে রোমার যদি কাছে আমরা অ্যাকচুয়ালি আচ্ছা রোমা ওয়ান দ্য ওকে লিগ। সরি রোমার ওকে কাছে, হ্যাঁ হ্যাঁ। রোমার কাছে। সো যদি আমাদের 4 ম্যাচ বাকি, আমাদের 9 পয়েন্টের লিড, আমি তখন আসলে অতটা কনফিডেন্ট না, ঠিক আছে, যে অ্যানসেলতি মাইট বটল। আমি তো, আপনারা তো অনেক আগের কথা বললেন, 14-15 সিজন আমরা হচ্ছে বিশাল আনবিটেন রানে যাচ্ছি, 24-25 ম্যাচ জিততেছে এন্ড অল। আমরা একটা উইন্টার ব্রেকে গেলাম, এসি মিলানের সাথে খেললাম, ফিরে এসে মডরিচ ইনজুর্ড হলো, এরপর ইট ওয়েন্ট ডাউনহিল, এবং মানে সেটা আসলে, এবং সেইবার আমাদের যে স্কোয়াড ছিল, এই স্কোয়াডের চেয়ে অনেক অনেক ভালো স্কোয়াড ছিল, তো সেই স্কোয়াড নিয়ে সে করছে বটল। তো সেইখানে মানুষ যেভাবে কনফিডেন্ট যে আমরা তো হারানোর কোনো কিছুই নাই, গিভেন দ্যাট আমাদের সেভিয়ার সাথে ম্যাচ বাকি, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ বাকি, সো এখান থেকে আমরা শিওর পয়েন্ট হারাবো। এখানে কোনো মানে এখানে ভুল হওয়ার কোনো চান্সই নাই। সেই ক্ষেত্রে আমাদের যে নিকট প্রতিদ্বন্দ্বী আছে বার্সেলোনা, ওদের মোটামুটি টাফ ম্যাচ যা ছিল ওরা জিতে গেছে, এবং লাস্ট ম্যাচ সেভিয়ার সাথে ওরা বেশ ভালোভাবে 1-0 গোলে জিতে আসছে, এবং ওরা একটা ভালো রানের মধ্যে আছে, সো এই ক্ষেত্রে দে মাইট উইন অল দেয়ার রিমেইনিং ম্যাচেস। সো আমাদের যে কয়েকটা ফিক্সচার আছে, এবং সেই ক্ষেত্রে আমরা দুইটা টাফ অপোনেন্টের কথা বললাম, আমাদের তো কিছু পথসামুখে পা কাটার তো একটা অভ্যাস আছেই। তো সেই দিকেও যদি তাকাই যে আমরা হোমেও হারি, এওয়েতেও হারি, কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই ক্ষেত্রে লিগ হয়তো বা জেতা সম্ভব, বাট মানুষ যতটা সহজভাবে ভাবতেছে ততটা সহজভাবে হবে না। আচ্ছা আচ্ছা, আমরা একটু ম্যাচের দিকে আসি। একটা কমেন্ট এসেছে, বিগত দিনে ডায়মন্ড কোনো কাজে লাগেনি, প্লেয়াররা অবস্থা না, ঘরটা বলেছিল যে তারা বুঝতে পারছিল না আনচেলত্তি কি করতে চাইছে। উলসি, ডায়মন্ড প্রসঙ্গে তোমার কাছেই আসি। Well, he made it work in Chelsea. It's not like he cannot make it work. But গত দিনের বলতে কোন ম্যাচটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে? যদি বার্সেলোনার ম্যাচ বুঝে থাকে, no, we didn't play with diamond formation. ডায়মন্ড, এবং No, তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে it was আনচেলত্তির নিজেরও কিন্তু এই ফরমেশনটা পছন্দ। লাইক এসি মিলানে কাকা যে রোলে ছিল, ইভেন লাস্ট সিজনে এভারটনে ডায়মন্ড, মানে ডায়মন্ডের হামেস একেবারে টপ হামেস কিন্তু জিদানের অসাধারণ কালজয়ী ফরমেশন আমরা বলি এটাকে, হ্যাঁ। উইথ তো স্কোয়াড। আসলে দুইটা আসলে ফাইনাল। না, no, we didn't play with it against Barcelona. We played with a 4-4, like Spain in Euro 2012 final, but horribly, like we did an abomination of it. 4-4 এ So আমাদের তো আসলে পারফেক্ট সেট অফ প্লেয়ারই নাই, আমরা জাস্ট নামাই না, দিছি মেকশিফট করে। makeshift করে নামা দিছে, it was horrible. So that's why players couldn't understand what we are doing, what Ancelotti was trying to do. So this, whatever he tried to do, that didn't translate on the field. তো 4-4 to diamond বলতে যেটা বোঝাইছে এটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে। আমি যেটা বলছি, এটা ক্যাসেমিরো, ভালভার্ডে এন্ড কামাভিঙ্গা উইথ মদ্রিচ ইন দ্য ডায়মন্ড রোল, behind the strikers, behind the two strikers, Vinicius and Benzema, that would work beautifully. বাট আসলে আমরা যেটা দেখতেছি সে সেটা দেখতেছে না, তো আসলে ওটা হবে না। ও ডায়মন্ড খেলাইলে দেখা যাবে কি, কামাভিঙ্গাকে ডায়মন্ড রোলে দিয়ে বসে আছে। তো দিস ইজ আচ্ছা, নট গোইং এই টু ওয়ার্ক। মানে বার্সেলোনা টপিকটা আবার আমাদের ডিসকাশনের মধ্যে চলে আসছে। মানে বার্সেলোনা সিজনটা যেভাবে শুরু করেছিল এবং সেখান থেকে তারা যেভাবে বাউন্স ব্যাক করেছে, উই আর স্টিল হোয়াইনিং ট্রানজিশন ফর লাস্ট 5 years. But বাট something needs to be ইভেন্টুয়ালি said. Something needs to be said. I don't understand the hype behind Barcelona. Like জিদান হচ্ছে 3 পেট জেতার পরে যে হাইপটা পায় নাই, বার্সা অলরেডি সেই হাইপ পাচ্ছে। ইমাজিন ইফ দে মেড আ কামব্যাক, ইফ দে মেড আ কামব্যাক, দে উইন দ্য ইউরোপা এন্ড দে উইন দ্য লিগ। কি পরিমাণে লাইক, মানে জিদানের থেকে আরো 10 টাইমস বেটার গড বানায় দেওয়া হবে জাভিকে, থ্যাঙ্কস টু ইএসপিএন, ব্লিচার, হোয়াটএভার। তো এই রেকগনিশনটা জিদান 3 পেট জেতার পরে, মানে অলরেডি বার্সা, মানে জাভি যে রেকগনিশন পাচ্ছে, দিস ইজ সো অ্যাস্টনাইজিং। তারা এখনো ওরকম টাফ কোনো অপোনেন্ট পায় নাই। আই এম শিওর ম্যান সিটি বায়ার্ন পাইলে আবার 8-2 করে ভরে দিবে, সরি 8-2 করে লাইক থ্র্যাশ করে দিবে। সো অ্যাকচুয়ালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হাইপ, দে আর সো ওভার হাইপ। এন্ড আমরা অবভিয়াসলি লাইক উইথ Ancelotti we can bottle the 9-point lead, আমি ওটা তখন বলতে চাচ্ছিলাম। So this guy bottled against Roma, this guy bottled a 3-0 league against Rafa Benitez. So bottling is in his blood. তো আমরা অবশ্যই বটল করতে পারি। লাইক 2014-15 we bottle like losers, totally losers in some games, like Casillas was upside down, ওই ছবিটা দেখলে এখনো হাসি আসে। তো দুঃখ লাগার বদলে হাসি আসে, we bottle so bad, তো we can bottle it again। এই জন্য আমি বলতেছি like it's still Barca is so overhyped. Why even we are overhyping Barcelona? Like farm getter pocket মার খেলতেছে, literally you will see his true face, you will see his true face.
when they face a tough opponent. Hey, and when they pass the But honeymoon period, এই I'm ম্যাচে certain that মানে এই স্কোয়াডেও কিন্তু ওই প্লেয়ারকে আসলে ওরা অতভাবে খেলাচ্ছে না যতটা ভাবে no, খেলানোর কথা বলছিলেন। not তো because ওই his প্লেয়ার footballing আসলে brain. No, because নন his এক্সিস্টেন্ট। footballing brain, even Javi knows this, and I'm pretty sure Javi is not going to achieve same feat as Zidane or Guardiola. আমি এটা এখন রাইট ডাউন করে দিতে পারি। যত এই ভিডিওটা নিয়ে মানুষ পরে আমাকে ব্যাশ করুক, but I can write it down so confidently. It's an Well, overhyped team with an but overhyped we coach. also expect this, কারণ এই জিনিসটা যদি মানে জাভি যদি somehow কোনো কিছু অ্যাচিভ করে ফেলে, দেন মানে অ্যাকচুয়ালি আমরা নিজেরাই ওকে একেবারে গড বানায় দিচ্ছি। It is so astonishing. Why, man? না, অ্যাকচুয়ালি আমি Like, আমি জাভিকে গড বানানোর পক্ষ হয়ে দিই। আমি জাস্ট এই একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে বার্সেলোনা সিজনটা যেভাবে শুরু করেছিল, অ্যাপারেন্টলি দে আর গুড দ্যান বিফোর, এবং Surely. সেটার নেপথ্যে একটা বড় রিজন হচ্ছে কিছু ইন্টারিম সাইনিং। এই জিনিসটা আমি তার আগের সিজনেও বলেছিলাম, মানে আগের এপিসোড, লাস্ট আমি যে এপিসোডটা হোস্ট করেছিলাম সেখানেও বলেছিলাম, উলসিকে দেখে সেম কোশ্চেনটা আমি আবারও করি। এই যে ইন্টারিম সাইনিং, একটা মানে ইন্টারিম কিছু সলিউশন দিয়ে ট্রানজিশন পিরিয়ডটাকে একটা মানে লাইক সাস্টেনেবল একটা প্ল্যানের মধ্যে নিয়ে আসা, এই জিনিসটা করতে মাদ্রিদের এত ইগো প্রবলেমটা কোথায়? আসলে এই যে শর্ট টার্ম আর মিড টার্ম সাইনিং গুলোর কথা বলতেছে, লাইক আডামা ট্রাওরে এন্ড দেন সাম ইউজলেস প্লেয়ার্স দে সাইন্ড, লাইক দে আর গোইং টু প্রুভ ইউজলেস ভেরি সুন, আই এম টেলিং ইউ। তো ওই জিনিসটা আমরা কেন করি নাই, এটা লজিক আছে বিহাইন্ড দ্য লজিক বিহাইন্ড ইজ উই ট্রাইড দ্য জভিচ সাইনিং, হ্যাজার্ড এন্ড দ্য ব্রাজিলিয়ান কিডস। এগুলো ছিল হচ্ছে পেরেজের একটা লাইক লং মানে মিড টার্ম এন্ড শর্ট টার্ম মানে মিলায় একটা প্ল্যান সে করছিল যে ব্রাজিলিয়ান গুলো ক্লিক করবে এন্ড জোভিচ এন্ড হ্যাজার্ড গোইং টু ডেলিভার আনটিল লাইক এমবাপে অ্যারাইভস। এমবাপেকে তো ও ধরে রাখছে লোনি। তো ওটা মনে করে সে কিন্তু এই সাইনিং গুলো করছে, করে নাই যে তা না, আমাদের সাইনিং গুলো ক্লিক করে নাই আনফরচুনেটলি। মেন্দি এক সিজন ক্লিক করছে, তারপরে লাইক হি ইজ নট দ্য সেম মেন্ডি। এন্ড তারপরে হচ্ছে হ্যাজার্ড এন্ড জোভিচ তো ক্লিকই করলো না। ভিনিসিয়াস ক্লিক করে, এই সিজন ক্লিক করলো লাইক, বাট স্টিল লাইক বিফোর দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিজন স্টার্টেড হি ওয়াজ আ ডিফারেন্ট প্লেয়ার। এখন ওই প্লেয়ারটা আসলে নাই আমার যেটা মনে হয়। এন্ড রদ্রিগো ক্লিক করে নাই। রেনিয়ার, does he even exist? And then he's going to buy that Hendrick or Hendrick whatever. তো ওই প্লেয়ার গুলো আসলে সবগুলা ক্লিক আরেকটা করতেছে না। ভিনিসিয়াসকে সাইন করানো হয়েছে রাইট ব্যাকের জন্য। Vinicius Tobias, yeah, I don't understand. তো আর আমাদের আর সবচেয়ে বড় জিনিস কি, আমরা কিছু জিনিস ওভারলুক করে গেছি, লাইক রেগুইলিয়ন এন্ড হাকিমি। এই জিনিসগুলো আমরা টোটালি ওভারলুক করে গেছি। তো এখানে জোসে আনহেল সানচেজের যেমন ফল্ট আছে, তেমন আমাদের ব্যাড লাক টোটালি ইয়োভিচ এন্ড হ্যাজার্ডকে নিয়ে। এন্ড ওই সময়ের সাইনিং গুলোর মধ্যে কোর্টোয়া ছাড়া আর আসলে কেউ সেভাবে ক্লিক করে নাই। তো এটা ব্যাড লাক এন্ড হোসে আনহেল সানচেজের মানে দোষ। বাট আমাদের প্ল্যানটা খারাপ ছিল না আর কি, যে কিছু ইয়াং প্লেয়ার সাইন করানো ফর মিড টার্ম এন্ড লং টার্ম, এন্ড সো যাতে আমরা যখন গ্যালাক্টিকো 3 বানাবো তাদের সাথে ইন্টিগ্রেট করতে পারে। বার্সার প্ল্যানটা হচ্ছে ডেফিনেটলি দে আর গোইং টু ফল্টার अगेन, লাইক বার্তো এরাতে ওরা হচ্ছে এরকম শর্ট টার্ম সাইনিং করছে, সবগুলো আন্দ্রে গোমেজ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এগুলো সেম হবে, বাট ওদের কিছু সাইনিং ক্লিক করবে, লাইক ওদের যেই লা মেসিয়ার প্লেয়ার গুলো সেগুলো ক্লিক করবে। পেদ্রি ইজ ক্লিকিং, বাট পেদ্রির ব্যাপারটা কি, পেদ্রি ইনজুরি প্রবলেম স্টার্ট হলে আসলে হি ইজ গোইং টু ফল্টার। আর ওদের লা মেসিয়া প্লেয়ার গুলোই ক্লিক করবে, আমি এটা বলে রাখতেছি এখনই। আর ওদের এই শর্ট টার্ম সাইনিং গুলো লাইক দে আর নট গোইং টু ওয়ার্ক শর্ট লাইক ইন টাইম 2 সিজনস ফ্রম নাও। সাইনিং গুলোর মধ্যে আই গেস ফেরান তোরেস ওয়ান ইজ গুড, বাট বাকিগুলা ইজ লাইক ফেরান তোরেস ইজ নট বাকিগুলো আ শর্ট সব টার্ম সাইনিং। হচ্ছে ওই ফেরান তোরেস অ্যালেক্স। ইজ নট আ শর্ট টাইম সাইনিং আসিফ, আই ডোন্ট এগ্রি উইথ দিস। মানে ওই তো মানে ফেরান তোরেস ইজ ডিফারেন্ট। যে ফেরান কয়েকটা ইজ ডিফারেন্ট। প্লেয়ার আর কি তারা ইন্টিগ্রেট করছে তাদের স্কোয়াডে, সো এর মধ্যে ফেরান তোরেস আসলে থেকে যাবে। Ferran is different, but Baki player gula is they are going to Even end up like না, Andre Gomez definitely or এটা like এটা Bola তো Matthew, আমি, whatever. বাট আমি আমার অ্যাকচুয়ালি মানে পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে এই শর্ট টার্ম ইন্টারিম টাইমের মধ্যে হচ্ছে শর্ট টার্ম প্লেয়ার নেওয়া কিংবা হচ্ছে লোনে নিয়ে আসা। ইভেন মানে বায়ার্ন স্কোয়াড আর যেই স্কোয়াডটা হচ্ছে ইয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, তাদের মোটামুটি দুইটা সেটআপ ছিল, দুইটা স্কোয়াড নামানোর মতো সেটআপ ছিল, স্টিল দে হ্যাড সাম লোনি প্লেয়ার্স লাইক পেরিসিচ। তো এই ধরনের মানে হয়তো তার ক্যারিয়ারের শেষের দিকে আছে বা একটা সময় মোটামুটি প্রমিজিং প্লেয়ার ছিল, এখন হয়তো বা মানে সেই লেভেলে নাই। এরকম প্লেয়ারদেরকে নিয়ে 6 মাস বা একটা সিজন কাটানো, মানে এই জিনিসটাকে মাদ্রিদ এত বাজেভাবে দেখে কেন? আর লাস্ট আরেকটা টাইম কারণ, হ্যাঁ এটা দেখে কেন আসিফ বলার আগে আমি বলি, বিকজ আমরা গরিব আর আমরা টাকা জমাচ্ছি এমবাপের স্যালারি দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা ভাই এই প্লেয়ার গুলো নেই নাই আর নিবো না। উই কুড হ্যাভ বট ইডেন জেকো ফর অ্যান এক্সাম্পল। লাস্ট টাইম এই যে এরকম একটা সাইন হয়েছিল, দ্যাটস বিন 7 ইয়ার্স, মানে চিচারিতো আসছিল,
এরপর তো মাদ্রিদে মনে হয় লোনের প্লেয়ার আনছে কিনা ওইটারও আমার ঠিক ঠিকানা না, নাই। আর আমার মনে পড়তেছে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট তো মাদ্রিদে নাই। আমরা হচ্ছে No. ওই যে আসবে কে আসবে আমরা জানি না আসলে। আমরা আসলে মূলা একটা ঝুলাই রাখছে, আমরাও ঝুলতেছি ওইটাই। এরপরে Like যখন আসলে কি হবে Chouameni or whatever his name, so vulgar. I don't know if he is going to come, but we are hyping him so much. I hope he comes and solves our midfield problems. ইয়া শিওর। হ্যাঁ, বিশেষ করে এখন মানে মার্কেটে যেরকম মানি ইনফ্লেশন, এরকম ক্ষেত্রে না, আমার মনে হয় যে ঠিক আছে, মানে মাদ্রিদের কিছু রয়্যাল মেন্টালিটি, কিছু রয়্যাল ইথিক্স আছে, লাইক এরকম খয়রাতি প্লেয়ার আমরা সাইন করবো না, আমাদের ডিগনিটির সাথে জিনিসটা যায় না। বাট মানে the whole situation of the whole footballing world is no longer in that stage actually. এখনকার ফুটবলে লাইক একটা সময় তো অবস্থা এরকম ছিল যে অন্য অনেক টিমের তেলের টাকা চেয়েও হচ্ছে মাদ্রিদ কিংবা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়াটা অনেক বড় ডিগনিটির ব্যাপার ছিল। প্লেয়াররা এট এনি মোমেন্ট এই জিনিসগুলোকে পিক করতো, বাট ফুটবল ইজ নো লঙ্গার এট দ্যাট স্টেজ। না এখন এখনকার তেলের প্লেয়ারদের টাকার ক্লাব, এখন হচ্ছে তেলের টাকার ক্লাব যদি বলে তুমি ক্যাপ্টেন হবা আর আব্বুকে দিয়ে একটু পুশ করায়, তাইলে একেবারে রিনিউ করে ফেলে আর প্লেয়ারদের মানে একেবারে আগের মানিজ্যত আগে বলে কিছু নাই। আগের প্লেয়ারদের আসলে বাপদের অত মানে ইনভলভ করে নাই, আর নতুন গুলা হচ্ছে বাপ না, আগের প্লেয়ারদের অ্যাটিটিউড ছিল, লাইক নতুন এইসব এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি টার্টেলের মতো দেখতে প্লেয়ার গুলার কোনো ওই অ্যাটিটিউড নাই। Like, এই ওরা মেন্টালিটিতে বেশি এবং দূর যাইতে এবং পারবে না। এবং বর্তমানে যে ক্লাব গুলার ওনারদের কথা বলতেছেন, পুরা ফ্যামিলিরাই বলে যে তোমাদের তো আসলে মানে কোঠার রাজা বানাই দিব এন্ড সামথিং, এবং তারা জাস্ট লাইক হ্যাঁ হ্যাঁ হবো। একদম কারণ কিং বানায় দিবে। ফ্লোরেন্তিনো পেরেজ তো যাই করুক, এটা তো আর বলতে পারবে না আপনার স্প্যানিশে কিছু না, বানাই দিবে। এটা বলতে পারবে না। একদম এক্স্যাক্টলি পিএসজি এর ক্লাবের শেয়ার লিখে দিচ্ছে পারলে। পুরা এক্স্যাক্টলি ক্লাবটাই ওর নামে লিখে দিচ্ছে। এটাই লেখা কারণ বাকি ও আছে যে গলে যাচ্ছে ওই যেটা বুঝতেছি আমি। ওই Like, যে he cannot resist the temptation. শার্ক ট্যাঙ্কের মতো যে আমরা হচ্ছে তোমাকে পিএসজি 10% দিয়ে দিচ্ছি, তুমি আমাদের সাথে থাইকা যাও, এরকম এরকম ওরা বললো ওকে ফাইন। No, he cannot resist the temptation. I don't understand. আর এই attitude দিয়ে he cannot be 10% of Cristiano. That's for sure. না, দ্যাট ইজ লাইক আনাদার ডিসকাশন। এবং ক্রিস্টিয়ানোর এটা মেন্টালিটির সাথে অ্যাকচুয়ালি কম্পেয়ার করে লাভ নাই কাউকে, মানে এবং এই জিনিসটা। ও সেই ইউনাইটেডে থাকা অবস্থায় বলছে আই ফিল লাইক এ হস্টেজ, যেখানে ওর কোচ হইতেছে ওকে আপব্রিং করছে এন্ড এভরিথিং, হি ওয়াজ লাইক এ ফাদার এসকিউ ক্যারেক্টার ফর হিম। ওখানে সে বলে আসছে আমাকে হোস্টেজ রাখছে। সো এইখানে আমি ক্লাবের মন রেখে কথা বললাম এন্ড স্টাফ, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। মানে এগুলা যে যেভাবেই বলুক যে ও তো ওদের মন রেখে কথা বলছে। ইফ ইউ আর ডিটারমাইন ইনাফ, মানে গত সিজনে তো লাইক ও একটা স্টোরিও দিছিল যে আমি তো ট্রাই করছি এন্ড অল, আগামী সিজনে দেখা হবে এন্ড এভরিথিং। বাট এখন যে অবস্থা হইতেছে, আই ডোন্ট হ্যাঁ, সি এখন এনি। মনে হচ্ছে ও গলে যাইতেছে। That's so embarrassing. সো ইমেজ মানে ইমেজ আলটিমেটলি রাইটস বিষয়টা ইস্যু নিয়ে যদি এটা হয়ে থাকে তাহলে এটা আলটিমেট ছাঁচড়ামি। কারণ মাদ্রিদ কখনো প্লেয়ারের ইমেজ রাইটস সব দিয়ে দেয় না। দাঁড়াচ্ছে এখানে যে আমরা যত হাইপ টাইপ তুলতেছি, মানে এট দ্য এন্ড অফ ডে উই উইল গো ফর সাম ব্রাজিলিয়ান কিডস। We have to accept the fact that this Madrid is not the 2000s Madrid anymore. We just have to accept it. এক্স্যাক্টলি। ওই যে মানুষ হচ্ছে হাইপ করে যে অ্যানচেলত্তি ডাকলে কল করলে রিফিউজ করতে পারবে না, এগুলা অনেক হিস্টোরিক্যাল কথাবার্তা। এখন এগুলা বলে আসলে লাভ নাই। এখন সবাই অ্যানচেলত্তি সবাই Like, ফ্লোরেন্তিনো এখন পেরেজ এখন আমাদের এটাই ওয়ে, লাইক লিভারপুল আর ম্যান সিটি স্কিমে যাওয়া, লাইক মেক আ কমপ্লিট টিম ইনস্টেড অফ বাইং টার্টেলস এন্ড এক্স্যাক্টলি। নরওয়েজিয়ান ইভেন ইউনাইটেড ওয়ান্ডার্স। ইভেন সিটির যে বেঞ্চ, সেটাও আমাদের টিমের চেয়ে স্ট্রং। We need to be strong as a team, like instead of focusing on a Galactico signing. ওটা আসলে হচ্ছে না। আর এই হালান্ড আসবে। গ্যালাক্টিকো সাইনিংটা নিয়ে, মানে এই পেরেজের এই যে একটা গ্যালাক্টিকো ফেটিশ, আমি মানে সিরিয়াসলি খুবই মানে লাইক কি বলবো, আমি ডিস্টার্বড এই গ্যালাক্টিকোস ফেটিশটা নিয়ে। This is going to be a fatal blow. This is going to be a fatal blow after Mbappe, when Haaland rejects Madrid and ends up in City or somewhere, maybe Barca, who knows. That's going to be a fatal blow, and we need to accept the fact. এই পেরেজ টপিকটা আসলে হচ্ছে সবাই এই গ্যালাক্টিকোস জিনিসটাকে হচ্ছে ও মানে সামনে নিয়ে আসে যে পেরেজ গেভ আস টু গ্যালাক্টিকোস। বাট দ্য থিং ইজ, মানে গ্যালাক্টিকোস অ্যাকচুয়ালি আমাদেরকে কি দিয়েছে? দুইটা গ্যালাক্টিকোসের মাঝখানে একটা সাধারণ স্কোয়াড টানা দুইটা লা লিগা জিতছে, এবং সেটা হচ্ছে আমাদের মানে সাকসেসিভ লা লিগা জিতার লাস্ট হিস্ট্রি। দেন আমার যদি সাকসেসই না থাকে, আমি এই গ্যালাক্টিকোস দিয়ে কি করব? ইভেন আমরা যেই হচ্ছে লাইক এই আমরা লা ডিসিমা জিতলাম, সেটাও কি গ্যালাক্টিকোসের অবদান? সেই গ্যালাক্টিকোস 2 কে তো হচ্ছে আস্তে আস্তে মরিনিও রিপ্লেস করে ফেলছিল, যেটার আফটারওয়ার্ড ছিল হচ্ছে আমাদের এই
লা ডিসিমাটা বা পরবর্তীতে হচ্ছে জিদানের যে সাকসেসটা। তো what I am supposed to do with the Galacticos team if it is not bringing me a success? এবং মানে ইনস্ট্যান্ট সাকসেস কিন্তু কখনোই পায় না। না, আর আমি মানে বলছি এখনকার যে টিম, এই টিমে আসলে এমবাপে, হালান্ড প্লাস ভিনিসিয়াস সামনে খেললেও রেজাল্ট আসবে না। We are going রেডার to মানে suffer. গ্যালাক্টিকস নিয়ে আমরা বহুত বেজ্জতি হয়েছি, যেটা এখন Yeah, পিএসজি হচ্ছে exactly. রেগুলারলি। টু মেনি স্টার্স টু হ্যান্ডেল। তো ওইখানে এসে দেখা যাবে যে কোনো কোচই আসলে ড্রেসিং রুম পাইতেছে না, আর ড্রেসিং রুম হারানো মানে রেজাল্ট আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, ড্রেসিং রুমের কথা বলা আমার একটা কথা মনে পড়ে গেল। আমি কোচের প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছিলাম, বাট কোশ্চেনটা মাথায় আসলো। এটা হচ্ছে রিসেন্টলি বেনজেমা একটা মানে স্টেটমেন্ট দিয়েছে যে ভিনিসিয়াসের আমরা যেই ফর্মটা দেখছি, এটা অ্যাকচুয়ালি ভিনিসিয়াস আগে যা ছিল এখনো তা আছে, দ্য ডিফারেন্স ইজ হোয়াট আই হ্যাভ ইনস্ট্রাক্টেড হিম। তো এই জিনিসটা কিন্তু অনেকটা আনচেলত্তিকে যে ক্রেডিটটা দেওয়া হচ্ছিল, যে মানে ভিনিসিয়াসকে সে হচ্ছে সাডেনলি একটা বিশ ফর্মে নিয়ে আসছে, অনেকটা আউটপ্লেড করে দেয় এখন। He just এইরকম evaporated it. ইয়া, তো এখন বিষয়টা হচ্ছে যে একজন প্লেয়ার যখন বলে যে আমি আরেকজন প্লেয়ারকে ইনস্ট্রাক্ট করেছি এভাবে খেলার জন্য, লাস্ট ম্যাচে লুকা মদ্রিচ প্রায় বেঞ্চে বসেই হচ্ছে একটা বিরক্তি থাকছিল যে বেনজেমাকে কেন উঠানো হচ্ছে না, ইভেন দো হি ইজ হ্যাভিং সাম ডিসকমফোর্ট। তো এই জিনিসগুলো কি কোনো মানে সাইন দিচ্ছে যে আনচেলত্তি ইজ লুজিং হিজ কন্ট্রোল ওভার আওয়ার ড্রেসিং রুম? আসিফ, আমাদের যে সেট অফ প্লেয়ার আছে, মানে দে আর টু নাইস টু বি দ্যাট রুট যে একদম অবাধ্য হয়ে যাবে, বাট দেয়ার আর সাইন্স যে হারাইতে পারে ড্রেসিং রুম। এবং যেহেতু এখন পর্যন্ত রেজাল্ট গুলা ফরে আছে, লাইক আমরা ইউসিএল এ আছি এবং লিগেও একটা গুড পজিশনে আছি, তো সেই ক্ষেত্রে আপনি এগুলো আর কি শুনতে পাবেন না যে ড্রেসিং রুম হারাই গেছে। বাট অ্যাজ সুন অ্যাজ উই লুজ দ্য ইউসিএল টাই অর 2 or 3 ম্যাচেস ইন লিগ, শুনতে পাবেন কেউ কথা শুনতেছে না, তারা অনেকদিন ধরে এমন ছিল এন্ড অল। আর যদি আমরা রেজাল্ট পরে পাই তখন দেখবেন আসলে না, সবকিছু আন্ডার কন্ট্রোল এভরিথিং। সো ওইটাই যে আমাদের যে রেজাল্ট ওরিয়েন্টেড আর কি ড্রেসিং রুমের অবস্থা হবে, লাইক জিদানকে যেমন আসলে সবাই আপমোস্ট রেসপেক্ট করে দিতেছে, সেরকম অবস্থা অবভিয়াসলি নাই। উলসি, ডেভিড আনচেলত্তি ভার্সেস কার্লো আনচেলত্তি, এনি ডিফারেন্স অর এভরিথিং ইজ সিমিলারিটি? লাইক বাংলা প্রবাদের মতো বাপকা বেটা সেবাইকা ঘোড়া। It's not representative because আসলে ডেভিড আনচেলত্তির কোনো ইনপুট আমার মনে হয় না বড় আনচেলত্তি নেয় আলটিমেটলি। সো বাট লাস্ট ম্যাচে তো ডেভিড আনচেলত্তির একটা চান্স ছিল, সেখানেও তো আমরা এমন কোনো কিছু দেখিনি। no, দেখি নাই, and that's so disappointing. Like we hyped him so much, data and whatever. No, So মানে big data is not going to work. another overhyped thing like Barcelona. He is not overhyped. Like he doesn't even deserve the hype. He's worse than I think Solari. Even Solari had a better run. So আসলে কি এই যে এই হাইপের বিষয়টা আমরা আসলে অনেক ওভার হাইপ করে ফেলি আর কি, এই ইয়াং কোচ ডেটা হাবি জাবি দিয়ে। But the German tacticians are German tacticians. They are different thing. And when we laughed about Enrique, he wanted to stand for presidential elections, and we laughed at him because he said that I'm going to bring Klopp and stuff. He had a point. Because Zidane himself said that this Madrid needs a complete rebuild when he signed off from his first spell. তো আসলে এই কমপ্লিট রিবিল্ডের জন্য ওই গ্যালাক্টিকস পলিসি থেকে যদি বের হয়ে আসতে চাও, এন্ড ইউ নিড আ রিবিল্ড লাইক মরিনহোর ফার্স্ট সিজনের মতো, তো ওইটা করতে হলে ইউনিট ক্লপ হি কমপ্লিটলি ওভারহল্ড দ্য লিভারপুল টিম ওয়েন হি কেম ইন। এর আগে যে লাইক ক্লুলেস কোচ ছিল তার টিম মোটামুটি ওভারঅল করছে। So you need an overall like that, and Klopp is the best man to do that. And if you don't have the grip on the market anymore, that is the best way to go. You need to find like average but hardworking players, the way Klopp does, and build a complete team that's going to deliver you for at least 3 seasons. রিয়াল মাদ্রিদ যেটা করে আসলে আমাদের যে সাইনিং গুলা মানে মেইনলি হয় নাম দেখে, রাদার দেন ওদের ইউটিলিটিটা কি বা ওরা টিমে কিভাবে ইন্টিগ্রেট করবে। আমাদের কোনো স্পোর্টিং ডিরেক্টর নাই, এবং আমরা কোনো আফ্রিকান প্লেয়ার কিনবো না। আমাদের আসলে কোচের কোনো ইনপুট মার্কেটে ট্রান্সফারের সময় নেওয়া হয় না। হোসে আনহেল সানচেজ ইজ দ্য লাইক the big boss here. We don't need a Brazzo, we don't need a what was this guy, the Lille guy, that overhyped sporting director. He is overhyped as well. Lille guy, Jonathan David? No, the guy who we were heavily linked with until Perez came and said, who is this? So আমাদের আসলে একটা স্পোর্টিং ডিরেক্টর খুব বেশি দরকার,
to build a complete team instead of going after Haaland, Mbappe, Chouameni, whatever. Sorry if it sounds vulgar, I can't pronounce his name. And Ryan Gabgach, Kevin Buck, whatever. So এই নামগুলোর পিছনে না দৌড়া, we need to build a complete team, and আমরা ওই ব্রাজিলিয়ান ইয়াং স্টার গুলোর পিছনে মানে নাম there দেখে is দৌড়াচ্ছি। player like Botman going like free agent, তো এইরকম প্লেয়ার আমরা দেখিও না। না Savage is আমাদের available, স্কাউট টিম এটাই। আসলে কি করে, এন্ড আমরা হচ্ছে ব্রাজিলের ওয়ান্ডার কিড কিছু ওই নামের কারণে কিনে আনি। হেনরিক অনেক গোল দিছে ব্রাজিলিয়ান লিগে কিনে, এবং এক নেইমারের দুঃখ পেরেজের আসলে ওই ভুলতে পারতেছে and না। Neymar So and he Ronaldinho kept on trying. he can't get over, so he's going to pick every Exactly. Brazilian chickens. মানে ইটস লাইক হচ্ছে ও হচ্ছে সেই ওর এক্স কে মানে ভুলতেই পারতেছে না। সো যত ওই একই ন্যাশনালিটির আছে সব আর কি নিয়ে আসতেছে। And It's so that's devastating. মানে আমাদের বেশ ভোগাচ্ছে, এবং এইভাবে চলতে থাকলে আসলে Well, ভোগাতেই থাকবে। Ulsy got a recognition. এনিওয়েজ, আমরা প্রোগ্রামের অনেকটা সময় শেষ করে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যে অবভিয়াস কোশ্চেনটা অবশ্যই আমাদের অডিয়েন্সের জন্য আছে, প্রেডিকশন কোশ্চেন। আপনারা প্রেডিকশন করতে থাকুন কমেন্টে। বাই দিস টাইম আমি দুজনের কাছ থেকে প্রেডিকশন শুনে আসি, কি রেজাল্ট হতে পারে, কে স্কোর করতে পারে এবং কেন এরকম মনে হচ্ছে। আসিফকে দিয়ে শুরু করি। সো আই এম গোয়িং চেলসি 2-1। কেন হতে পারে, ওই আমরাই কাউন্টার এটাকে মানে ধরা খাবো, যেটা হয়ে আসছে গত সিজনেও। আর গোল দিবে হয়তো বা পুলিসিচ, আর আমাদের থেকে হয়তো বা বেনজেমা দিতে পারে। বলছি I think 1-1 Pulisic or Mason Mount, one of them, আর আমাদের থেকে বেনজেমা। Very predictable. 2-0 or something less than this will be good for me. Like 1-1 draw will be fantastic. 1-1 draw Surely, will surely, be fantastic. মানে আমি মানে এনি হাউ হচ্ছে ম্যাচ হারাটা অ্যাভয়েড করতে পারলে আমি বলবো সেটা ফ্যান্টাস্টিক রেজাল্ট। এন্ড যদি সামহাও জিতে আসি, যেটা অ্যাকচুয়ালি আশা করছি না আমি, অলমোস্ট ইম্পসিবল, বাট স্টিল যদি জিতে আসি দ্যাট উইল বি ওভারওয়েলমিং। সো Like after this game, if we don't show intensity, Pintus needs to put like 20-30 kg dead weight on every player and make them run for like 7 hours stretch. So we না find the মানে intensity এত again. লোড দিয়ে দৌড়ে লাভ নেই, মানে প্রাইমারি স্কুলের মতো বেতের বাড়ি দেওয়া দরকার। Like in away games, I don't understand what happened to us against Barcelona. What happened to us at Parc des Princes? I don't understand why we were so sluggish. Maybe it's true. আমি একটা rumor বা something like meme দেখছিলাম যে বেনজেমা হচ্ছে ভোরবেলা উঠে or Vinicius ভোরবেলা উঠে FIFA খেলতেছে খেলার আগে, underestimating the না opponents. না এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে ভুয়া, এটা true না। Yeah, ভুয়া, but maybe it happens. We underestimate our opponents, and that's why we are so sluggish and lethargic in the field. আজকে যদি আমরা ফ্যাটিক থাকি আর টায়ার্ড থাকি, সেটার কোনো এক্সপ্লেনেশন নাই, লাস্ট সিজন এবং উই এটা হ্যাড এক্সকিউজ। কার্লোরেও আজকে দোষ দেওয়ার কিছু নাই, আমরা বিশাল একটা ইয়া থেকে আসছি। তো আজকে যদি মানে কার্লোর সাথে ইজ অন দ্য প্লেয়ার্স টু, মানে লাস্ট সিজন এক্সকিউজ ছিল আমাদের এত ইনজুরি, এত ফ্যাটিক, টাইট শিডিউল এন্ড হোয়াটএভার, বাট টুনাইট উই ডোন্ট হ্যাভ এনি এক্সকিউজ, নো এক্সকিউজ। The only excuse is players were too drunk. ওকে, আশা করতেছি এইরকম কাজ কোনো কিছু করে নাই আমাদের প্লেয়াররা। So I would love to see a 2014 Allianz Arena match again tonight. I would love to see that, but হ্যাঁ মানে another optimistic guy is here. maybe only নতুন fan, that's why. ওকে, না ওই মানে আলিয়ান্সের আরেনার ঘটনা বলার সাথে সাথে এই কমেন্টটা আসলো। So Now, one thing I wanted to add, that night was amazing, মানে এরকম yeah absolutely ডেমোলিশ করা ইউরোপিয়ান নাইটে yeah, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে that too against the coach, নাম বললাম না। against the fraud, so sorry, but আর আরেকটা জিনিস বলি, এটা বলতে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, লাইক the Madrid fans, like there are quite a good number of Madrid fans যারা হচ্ছে ফর্মুলা 1 এ ফেরারি সাপোর্ট করে। সেই দিন হচ্ছে রাত 9টায় ফেরারি 1-2 হলো, ফ্যান্টাস্টিক রেজাল্ট আফটার 2.5 years. Ferrari were in a state like Real Madrid currently is now, and they came out of it, and this season they are dominant again. তো ওই দিন আসলে রাতে আমি লাইন আপ দেখে আমি বুঝে গেছি যে something bad is going to happen, আর আমি ঘুমায় গেছি, আমি ম্যাচটা দেখি নাই, sorry to say, and I woke up and see that the joy Ferrari gave me, it's completely evaporated.
Thanks to Real Madrid. মানে প্যাথেটিক ম্যাচ। ওই ম্যাচটা আমি Pathetic. অ্যাকচুয়ালি মানে চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের জার্নির মধ্যে ছিলাম এবং পুরো রাস্তা যখন বাসের মধ্যে আমি এটা দেখছি, মানে মানে কিভাবে যে আমার পুরো রাতটা কেটেছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। মানে কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারছি না, মেজাজ খারাপ লাগছে। আই ওয়াজ জাস্ট ওয়েটিং কখন হচ্ছে বাসটা থামবে, আমি এখান থেকে নামবো। বাসের মধ্যে আমার দম বন্ধ লাগছিল, এরকম একটা সিচুয়েশন ছিল। এনিওয়েজ, উই এক্সপেক্ট ওই রকম দিন আজকে আর আসবে না। গুড ডেজ আর কামিং, সো লেটস সি। তো থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ উলসি ফর জয়নিং আস টুনাইট। আশা করছি আজকের ম্যাচে পজিটিভ না আসলেও অন্তত নেগেটিভ কোনো রেজাল্ট আসবে না, অন্তত একটা নিউট্রাল রেজাল্ট নিয়ে আমরা সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে পারবো। ম্যাচের আর 10 মিনিট সময় বাকি আছে, সো এনজয় দ্য ম্যাচ। এন্ড ঢাকার জ্যামের যে অবস্থা, সবাই অন্তত চেষ্টা করবেন যে এই রোজার মধ্যে যেন ডিহাইড্রেটেড হয়ে না যান, সেই জন্য ট্রাই করবেন অন্তত পক্ষে যেন একটা মানে একটা আমাদের যে কমন অভ্যাস যেটা, সেটা হচ্ছে যে ভাজা পোড়া খাওয়া। এই জিনিসটাকে ইভেন তো এই প্ল্যাটফর্মে এটা বলা উচিত না, বাট কনসিডারিং ঢাকার এই মুহূর্তে ট্রাফিক জ্যাম, সবার প্রতি একটা অনুরোধ, এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করেন, কারণ এই জিনিসটা মানুষকে খুব দ্রুত ডিহাইড্রেট করে দেয়। তো আমরা চাই না এই মাহে রমজানের মাসে কেউ এরকম ডিহাইড্রেটেড হয়ে অসুস্থ হয়ে যান এবং রমজানের এই অসাধারণ সময়টাকে কেউ মিস করেন। এনিওয়েজ, আমরা ম্যাচে ফিরে যাই। তো অবভিয়াসলি আমাদের এখান থেকে লগ আউট করতে হবে। তো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। আলা মাদ্রিদ। Real Madrid.